হ্যাঁ ভাইয়া, কাইন্ডলি শুরু করো। বিএনপি মিডিয়া সেল আয়োজিত টক শো ফোকাল পয়েন্টের 66তম পর্বে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সাংসদ এবং স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর এ.বি.এম ওবায়দুল ইসলাম। তিনি একই সাথে বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আমাদের সাথে উপস্থিত হবেন এরফানুল হক নাহিদ, বিশিষ্ট সাংবাদিক নেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রমিকদের অহিংস আন্দোলন এবং প্রশাসনের সহিংসতা। বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দেখছি বিরোধী মতের উপর নির্যাতন, আমরা দেখছি সাংবাদিকের উপর নির্যাতন, আমরা দেখছি সাধারণ যারা জনগণ তাদের উপর নিপীড়িত। আমাদের দেশ এখন চরম অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রিজার্ভ প্রচুর পরিমাণে নেমে গেছে। সাধারণ দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং এই কারণেই বর্তমানে শ্রমিকরা তাদের আন্দোলন করছে। তাদের যে ন্যায্য মজুরি, সেটা ন্যূনতম মজুরি, সেটা বৃদ্ধির জন্য। সেই শ্রমিক আন্দোলনে আমরা দেখছি যে পুলিশ এবং র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা প্যারামিলিটারি যে বাহিনী, তাদেরকে সরকার লেলি দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের মধ্যে দুজন শ্রমিক মারা গেছেন, তার মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। আমরা দেখেছি যে 28 অক্টোবর বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের আগে যখন বিভিন্ন শ্রমিকরা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হয়, তার মধ্যে রিক্সা শ্রমিক ছিল, তাদের উপর হামলা করা হয়েছে। বর্তমানে এই হামলা, শ্রমিকদের উপর যে হামলা, এই হামলার পেছনে আসলে কারণ কি, এ নিয়ে আমরা চলে যাব জনাব নীলুফার চৌধুরী মনি আপার কাছে। আপা। শুনতে পাচ্ছেন আমাকে বোধহয়। আপু, আপনাকে শোনা যাচ্ছে না। তো কাইন্ডলি যদি মাউথ। আপু, এখনো শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমাকে মনে হয় ধরেই বলতে হবে। হ্যাঁ, আমি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ আপু, দেখা যাচ্ছে। আমরা আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ঠিক আছে, সব আপনি বলুন। আমি বলছি যেটা শ্রমিকের অহিংস আন্দোলন আমাদের দেশে, বাংলাদেশে বহুদিন যাবৎ শ্রমিকরা আসলে নির্ধারিত তাদের মালিকের কাছ থেকে যেটা যা পাওয়ার, সেটা কখনো সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে যুগে যুগে। কিন্তু এতদিন তাও চলতে পারতো যে তাদের যে খাদ্যদ্রব্যের দামটা যে জায়গাটায় ছিল, এখন কিন্তু তারা ক্লিয়ার বলছে যে তাদের যে টাকা বেতন পায় তাদের 15 দিনও চলে না। সেই 15 দিন না চলার জন্য শ্রমিকরা প্রথমে তারা তাদের দাবি রেখেছিল যে তাদের বেতন বাড়াতে হবে। পোশাক শিল্প নিয়ে আমরা বরাবর গর্ব করি, কিন্তু আমরা যাদেরকে দিয়ে গর্ব করি তাদের দিকে আমরা তাকাই না। মালিকেরা শ্রমিকের শ্রম গিলে খাচ্ছে এবং আরো খেতে চাইছে। তারা করোনার সময় কিন্তু প্রণোদনা নিয়েছে, কিন্তু শ্রমিকরা পায় নাই। হ্রাসকৃত হারের তারা কর দিয়েছে, কিন্তু শ্রমিকরা বঞ্চিত হয়েছে সবকিছু থেকে। সেই শ্রমিকদের দাবি যে তারা এখন মাত্র ছিল 8,000 টাকা বেতন পায় সর্বোচ্চ। পোশাক শ্রমিকের প্রস্তাব ছিল তাদের বেশ আগে 18-তে যে 10,400 টাকা তারা পেত। তখনকার ডলার রেটটা ছিল 83.87 পয়সা, যা এখন 126 টাকার চেয়েও বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন ডলারের রেট বাড়ছে, প্রতিদিন। হ্যালো। হ্যালো।
হ্যালো। তারপর কন্টিনিউ করেন, আমরা শুনতে পাচ্ছি বোধহয় বললে। আছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো যে শ্রমিকদের নিয়ে আমরা কথা বলছিলাম, যে শ্রমিকরা তাদের দাবির মুখে তারা ছিল, সেই আন্দোলনরত অবস্থায় শ্রমিককে পুলিশের গুলিতে প্রথমে আমাদের একজন শ্রমিক মারা গেল। কেউ কেউ বলে যে এখানে 2-3 জন ছিল। পরবর্তীতে আবার একজন নারী শ্রমিক মারা গেল। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। যে দেশে মানুষ ভাতের জন্য যুদ্ধ করে মৃত্যু মুখে পতিত হয়, সে দেশের সরকার কিভাবে উন্নয়নের কথা বলে আমার বোধগম্য নয়। এখানে আমি আরো একটু বলতে চাই যে শ্রমিকরা যে কথাটা বলছিল যে তাদেরকে হায়ার করে এনে তাদেরকে মারা হয়েছে, তাদেরকে একের অধিক তারা মারা গিয়েছে। প্রথম দিন বলেছিল তারা 3 জন মারা গিয়েছে, কিন্তু সরকার থেকে স্বীকার করেছে 1 জন। আমরা এই জায়গায় বলতে চাই যে বাংলাদেশে পোশাক শিল্প মালিকদের মায়াকান্না সবসময়ই ছিল, এখনো আছে। অথচ আন্তর্জাতিক বাণিজ্যে প্রশাসন ওটেক্সার হিসেব মতে 2022 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তুলনায় 2023-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের সময়কালে তৈরি পোশাকের ইউনিট প্রাইস বৃদ্ধি পেয়েছে 8.55%, যা $3.02 থেকে $3.27 আপনার বৃদ্ধি পেয়েছে। এদিকে বাংলাদেশ থেকে পোশাক কিনতে বাড়তি দাম দিতে রাজিও হয়েছে আন্তর্জাতিক যারা আমাদের কাছ থেকে, এই শ্রমিকদের কাছ থেকে আপনার কাপড় নেয়, তারা রাজি হয়েছে। বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো সবাই রাজি হয়েছে। ন্যূনতম মজুরি বাড়ানোর ফলে 5 থেকে 6% বাড়তি উৎপাদন ব্যয় ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন। এই যে তারপরেও মালিকরা তারা ক্ষতিপূরণ পাচ্ছে, তারা ডলার রেট অনুযায়ী লভ্যাংশ পাচ্ছে, বাড়তি টাকা পাচ্ছে, তারপরও শ্রমিকের কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের ইসলাম বলে শ্রমিকের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা ওখানে কি দেখলাম, এক একজন তার সন্তানের চিকিৎসা করতে পারছে না, খাবার খেতে পারছে না, তারা ঘর ভাড়া দিতে পারছে না, 3 মাস 4 মাস 5 মাস তারা বেতন পাচ্ছে না। এই যে মালিকরা কিন্তু ঠিকই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াচ্ছে, তারা তাদের পয়সাগুলো নিয়ে বিদেশ পাচার করছে, বিদেশে বাড়ি গাড়ি করছে, দেশে তারা অগাধ কিছু করছে। অথচ তারা সমস্ত ফ্যাসিলিটিস নিচ্ছে, কিন্তু শ্রমিকদের এই যে দিন আনে দিন খায় যারা, তাদের কিন্তু বেতন বাড়ছে না। একজন 11 বছর মেশিন অপারেটর, সে বলছে যে আমি কাজ করছি 11 বছর, কিন্তু বর্তমানে আমার বেতন হচ্ছে 10,700 টাকা। 10,700 টাকার মধ্যে তার ঘর ভাড়া দেওয়া, খাওয়া দাওয়া, এটা তার জন্য 15 দিনও এই টাকাটা তার যায় না। তারপরেও তারা খেটে খাচ্ছে, তারপরেও তারা মালিকের সহানুভূতির দিকে দৃষ্টি কেড়েছে, কিন্তু মালিকের সহানুভূতি পায় নাই বলেই তারা রাস্তায় নেমেছে। সেই রাস্তায় যখন এলোপাথারি ভাবে সরকারি গুন্ডা বাহিনী এবং সরকারি সন্ত্রাসী মাস্তান বাহিনীকে সে হায়ার করে মালিক পক্ষ তাদেরকে যখন হত্যা করিয়েছে এবং পুলিশকে দিয়ে হত্যা করিয়েছে, তখন এটা কিন্তু এটা কিন্তু বাংলাদেশে এটা মেনে নেওয়া যায় না। আমরাও জনগণকে নিয়ে কাজ করি, জনগণের কথা বলি। সেই জনগণের কথা বলতে গিয়ে একটা শ্রমিক অকাতরে জীবন দিচ্ছে, একটা শ্রমিক তার ন্যায্য হিস্সা পাচ্ছে না, আমরা মনে করি যে আমাদেরও ঘরে বসে থাকা ঠিক না। আমাদের এদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, এদের বিরুদ্ধে কথা বলা উচিত, এদের পক্ষ অবলম্বন করা উচিত। কাদের পক্ষ? শ্রমিকদের পক্ষ। বিরুদ্ধে কথা বলতে চাই কাদের? যারা শ্রমিকদের বেতন দিচ্ছে না, যারা শ্রমিকদেরকে ঠকাচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্ত। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশ শ্রমিকরা বাংলাদেশকে একমাত্র 2 রকম শ্রমিকরা বাংলাদেশকে অ্যাডভান্স করেছে। একটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক, আরেকটা হচ্ছে বিদেশি প্রবাসী আমার ভাই বোনেরা। তো এদেরকে যদি আমরা পেটে লাথি দেই, তাহলে আমরা আমরা তাদের জন্য একটা সময় আমাদেরও বুমেরাং হয়ে আমাদের কাছে ফিরে আসবে সেই লাথিগুলো। কারণ
ইতিমধ্যে আমরা দেখেছি যে 35% কিন্তু আপনার আমেরিকা 35% কাজ করা কমিয়ে দিয়েছে আমাদের এখান থেকে। অর্ধ শতাধিক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত ছাড়া আর কিছুই না। মানুষকে দারিদ্রতার মধ্যে রেখে একটি দেশ তার আপেক্ষিক সুফল বা উন্নয়ন ভোগ করতে পারে না, এটা কোনোদিনই সম্ভব না। আর গণতান্ত্রিক দেশ তো পারেই না। আমরা যদি দেখি, খেয়াল করলে, যে পোশাক শিল্পে গড় বেতন চীনে দেয় কত, $303, ভারত দেয় $171, ভিয়েতনাম দেয় $170, বাংলাদেশে মাত্র সেখানে দেয় $72, ইন্দোনেশিয়ায় দেয় $243, কম্বোডিয়ায় দেয় $200। তো এই এদের যদি আমরা হিসাব করি, গড় হিসাব, তাহলে বাংলাদেশের হিসাব দেখলে এটা চমকে যাওয়ার মতো। যে শ্রমিক যদি না খেতে পায়, যদি সে স্বাস্থ্যকর পরিবেশে না থাকতে পারে, যদি তার সন্তানের ভবিষ্যৎটার নিশ্চয়তা না পায়, তাহলে সেই দেশের আহ আগামী ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? কিংবা সেই দেশের গার্মেন্টস অ্যাসোসিয়েট কি এরপরে কি কাজ করাবে বিদেশিরা, উন্নত দেশগুলো, যাদের যাদেরকে আমরা দেখাই যে আমরা ওদেরকে ভালো রেখেছি, আমরা ওদেরকে হাসপাতালের সুবিধা দিচ্ছি, ওদের বাচ্চা মানুষ করার সুবিধা দিচ্ছি, আসলে কি সত্যি আমরা তাই দিই? তা দিতে পারি না। একজন নারী শ্রমিক তার সাক্ষাৎকারে আমি দেখলাম, বলেছে যে দুইটা বাচ্চাকে সে ফেলে এসে কাজ করে, সারাদিন ভর কাজ করে, 9টা 8টা থেকে 5টা পর্যন্ত সে কাজ করে বেতন পায় সে 8,000 সামথিং। এই 8,000 সামথিং টাকার জন্য তার দুইটা বাচ্চার সঙ্গে তার দেখা হয়, রাত ছাড়া দেখা হয় না। এই বাচ্চা দুইটার ফিউচার কি সে জানে না। এই বাচ্চা দুইটার ফিউচার কি আমরাও জানি না। কারণ যে বস্তি এলাকায় থাকে, যে অস্বাস্থ্যকর এলাকায় থাকে, সেই অস্বাস্থ্যকর এলাকায় তার বাচ্চাগুলো 2 দিন পরে হয় কেউ বিক্রি করে দিবে, না হয় সে বিপথে চলে যাবে, না হয় সে নেশাগ্রস্ত হবে। এই হলো তাদের জীবনী। সেই জীবনী থেকে আমরা বলতে চাই যে এই অমানবিক কাজ করতে গিয়ে তাদের জীবন যৌবন দুইটাই তারা হারিয়ে ফেলে এবং 35 থেকে 40 বছরের মধ্যে তারা কিন্তু বিভিন্ন অসুখে ভুগে এবং পরবর্তীতে তারা ওয়ার্ক মাইগ্রেশন করে, গ্রামে ফিরে ছদ্ম বেকারত্বের ভুগে, এবং তারা কিন্তু এই গার্মেন্টসে কাজ করে তেমন কিছুই করতে পারে না। তো এইখানে মালিকদের সাথে যখন কথা বলায় বিভিন্নভাবে আমরা যেটা দেখেছি, সেটা হলো যে মালিকরা বলছে ঘুষ দেই আমরা বিভিন্ন জায়গায়, ঘুষটা যদি কমে তাহলে শ্রমিকের বেতন বাড়ানো যাবে। এটা কোনো কথা না। যে তার ন্যায্য হিস্সা পাচ্ছে না, আপনাকে কেউ ঘুষ দিতে বলেছে? ঘুষ না দিলে, কাজ না করলে আপনি আন্দোলন করেন, আপনি বলেন যে আমি ঘুষ দিব না, কিন্তু আপনি তো এটা বলতে পারেন না যে ঘুষ যদি আমাকে দিতে হয় তাহলে আমি বেতন বাড়াবো না। যে যে মানুষগুলোর জন্য আপনি পয়সালা হয়েছেন, যে মানুষগুলোর জন্য আপনি বাড়ি গাড়ি করছেন, যে মানুষগুলোর জন্য আপনার স্ট্যাটাস সৈন্য উন্নতি করছেন, সেইখানে তাদের জন্য তো আপনারা এই কাজটা করতে পারেন না। আমরা মনে করি যেহেতু আমাদের কাজই ছায়া সরকারের কাজ, বিরোধী শক্তির কাজ, আমরা মনে করি এদের পাশে আমাদের এই মুহূর্তে দাঁড়ানো উচিত। এবং এই মুহূর্তটা এত বেশি ইম্পর্টেন্ট মুহূর্ত যে তাদেরকে আমাদের সাথে একযোগে আমরা কাজ করতে চাই। এটাই হচ্ছে আমার প্রাথমিক কথা। আমরা দেখেছি শ্রমিক আন্দোলনে আজকে শ্রমিক আন্দোলন নিয়ে ডিআইজি জাকির হোসেন খান বলেছেন শ্রমিক আন্দোলনের এই পর্যন্ত 22টি মামলা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছে 88। আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি 2009 সালের পর থেকে আওয়ামী লীগ সরকার যতদিন এখন পর্যন্ত ক্ষমতায় আছে, বিভিন্নভাবে তারা টানা 3 টার্ম ধরে ক্ষমতায় আছে, যদিও নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। তারা কেন এই ধরনের আন্দোলনগুলো নিরসন করতে পারেনি এবং একজন সিভিল সোসাইটির নাগরিক হিসেবে শ্রমিক আন্দোলনে আসলে সিভিল সোসাইটির কতটুকু কাজ, সে বিষয়ে কিছু বলার জন্য আহ্বান করছি ডক্টর ওবায়দুল ইসলাম স্যারকে। স্যার। ধন্যবাদ। আজকে সঞ্চালক মেহেদী হাসান এখানে উপস্থিত আছেন, অত্যন্ত জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব আমাদের বোন সাবেক এমপি নীলুফা চৌধুরী মনি, যার কথা বলার পর আর কথা বলার প্রয়োজন পড়ে না। এখানে আরো যারা সংযুক্ত আছেন বা মিডিয়া সেলে যারা দায়িত্ব পালন করছেন এবং যারা দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। নীলুফা চৌধুরী আপা যে কথা বলেছেন সেই কথা সূত্র ধরেই বলি যে বাংলাদেশে মতো এত কম মূল্যে শ্রম কোথাও পাওয়া যায় না। পৃথিবীতে সবচেয়ে কম দামে শ্রম কেনা যায়, অথচ
এই একটু আগে যে মনিয়াবা যে বললেন ডলারের কথা, উনি বোধহয় আজকের খবর জানেন না। আজকে 26 না 128, আজকে ডলারের মূল্য 128 টাকা, 26 না, 83 থেকে শুরু করে 128 টাকায় আজকে উপনীত হয়েছে। হয়তো ডলারটা কারো কয়েকজনের হাতে সীমাবদ্ধ আছে, বা বাজারে ডলার নাই, ক্রাইসিস পড়েছে, সাধারণ জনগণ ডলার পাচ্ছে না, কিছু মুষ্টিমেয় এই বর্তমান সরকারের লোকজনের হাতে আছে। আমরা সেই জায়গা থেকে দেখেছি যে বর্তমান আজকের কথা যেটা পত্রিকায় এসেছে, সেখানে পুলিশের গাড়ি এবং কারখানা ভাঙচুরে 2টি মামলা হয়েছে, সেখানে আসামি 11,000। এত লোক পাবে কোথায় তারা? 88 জন গ্রেপ্তার করেছে, কিন্তু 11,000 আসামি করেছে, অজ্ঞাত জ্ঞাত সব মিলিয়ে। নাম অল্প কয়েকজন নাম দেখলাম পত্রিকায়, বাকি সবে অজ্ঞাত। তো এর মধ্যে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দিয়েছে। এই কাজগুলো আসলে বাংলাদেশের বর্তমান সরকার সবকিছুকে পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করতে চায়। দুটো জায়গা তাদের আছে আশ্রয়ের জায়গা, একটা হচ্ছে পুলিশ আর একটা আদালত। যা কিছু তারা করতে চায় তারাই তাদের মাথা মগজ দিয়েই করে, কিন্তু আদালতকে কাজে লাগাতে চায়, আদালতকে দোহাই দেয়, আদালত এটা বলেছে, আমরা কিছু বলি নাই। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সবকিছু আদালতের ঘাড়ে এটা চাপিয়ে দিয়েছে, কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, কিন্তু তারা সেগুলো বলতে চায় না। তেমনি করে যা কিছু সমস্যা পুলিশের সামনে নিয়ে আসে পুলিশ। কারণ এখানে মনিয়াপা যা বলেছেন, একজন নারী শ্রমিক বা পুরুষই হোক না কেন, তারা ঢাকা শহরে বসবাস করতে গেলে তাদের মিনিমাম একটা মানবতার জীবনযাপন করা দরকার। সেখানে সন্তানদের গ্রামে রেখে আসে, বাবা মা মায়ের কাছে, শাশুড়ির কাছে রেখে আসে, এসে তারা ঢাকাতে তারা স্বামী স্ত্রী দুজনে এইভাবে জীবনযাপন করার চেষ্টা করে, উন্নত জীবনযাপনের আশায়। সেখানে তাদের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার নাভিশ্বাস চলছে। এই অবস্থায় কোনো মানুষের পক্ষে একটা একবেলা ভাত খাওয়ার জন্য এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যে বর্তমান যে শ্রম অসন্তোষের কারণে যে পরিমাণ তার নিরসন করার চেষ্টা করেছে, তাতে সম্ভব না। বর্তমান আপনি দেখেন 2018 সালে এই বর্তমান যে মজুরি বোর্ড, সে মজুরি বোর্ডের তাদের বেতন দিচ্ছিল 8,000 টাকা, আর এই গত কয়েকদিন আগে তারা মজুরি বোর্ড প্রস্তাব করেছে 12,500 টাকা। তার ভিতরে শ্রমিক পক্ষ দাবি করেছে, তাদের দাবি ছিল মজুরি বোর্ডের কাছে, প্রাথমিক প্রস্তাব ছিল 20,393 টাকা। তার মানে আর মালিক পক্ষ রাজি হয়েছিল 10,400 টাকা। শেষ পর্যন্ত মজুরি বোর্ড তারা দেন দরবার করে 12,500 টাকায় উপনীত হয়েছে। তার মানে আলটিমেটলি মালিক পক্ষ যা আছে সেটাই রয়ে গেছে। কোথায় 20,393, কোথায় 10,400 টাকা। তার মানে মালিক পক্ষের চাওয়াটাই এই মজুরি বোর্ড বাস্তবায়ন করেছে। আলটিমেটলি শ্রমিকদের পক্ষে, যে শ্রমিকদের জীবন দিয়ে তারা দায়িত্ব পালন করে। একজন শ্রমিক, আমি একটু আগে একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলবো। আমার একটা পরিচিত একটা জায়গাতে একজন শ্রমিক তার আঙ্গুল হারিয়েছে কাজ করতে গিয়ে মেশিনে। মালিক পক্ষ তাকে ছুটি নিতে বলেছে, আর কিছুই করে নাই, ছুটি নিয়ে যাও, কয়দিন পরে হয়তো সে সুস্থ হয়ে আসবে। তার জন্য যে তার কোম্পানির জন্য সে আঙ্গুল হারালো, বা তার জন্য সে সময় দিল, তার জন্য জীবন দিল, জীবন দিতে যেতেও পারতো, কিন্তু তার জন্য তার মালিকের ভাবনা নাই। মালিক পক্ষ তার বিনা কম দামে শ্রম কিনে সেখান থেকে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হচ্ছে। সহযোগিতা করছে পুলিশ এবং সরকার, কারণ বর্তমান ব্যবসায়ীদের বেশিরভাগই আওয়ামী লোকজন, কারণ এখন তো অন্য হাতে কোনো সুযোগই নাই। তাদের বেগমবারে বাড়ি করবে, যা কিছু করবে সবাই তো বর্তমান সরকারের লোকজনই। এখানে আওয়ামীদের গুন্ডাদের কাজে লাগাচ্ছে পুলিশদেরকে। এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি, এই মজুরি বোর্ডের মজুরি, ওখানে শ্রমিকদের পক্ষে গার্মেন্টস শ্রমিক সংহতি পরিষদের সভাপ্রধান তাসলিমা আক্তার, সে এই মজুরি প্রত্যাখ্যান করেছে। তারপর তারা কাজে নামে নাই। তারপরে এই মজুরিতে শ্রমিকদের প্রয়োজন মিটবে না এমন মন্তব্য করেছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম, যিনি সিপিডির গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। উনি বলেছেন এই মজুরিতে শ্রমিকদের প্রয়োজন মিটবে না। অথচ শহীদুল্লাহ আজিম সাহেব, সহসভাপতি বিজিএম এ, উনি বলেছেন
যে এই মজুরি দেওয়াই কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তো তোমরা তাহলে, তোমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের আরাম আয়ে সবকিছুই সম্ভব হচ্ছে। ব্যবসা তাদের সব দিন দিন মানে ফুলে ফেপে বাড়ছে। আর কোন ধরনের অসন্তোষ তৈরি হলেই খুব দ্রুত গতিতে তারা পুলিশকে মানে কাজে লাগাচ্ছে হস্তক্ষেপ করার জন্য। পুলিশ হস্তক্ষেপ করেছে। প্রথম দিনে দিনে আমরা শুনেছিলাম 3 জন, পরে শুনলাম 2 জন, গভর্নমেন্ট বলছে 1 জন মারা গেছে। পরে এই আঞ্জোয়ারা খাতুন, উনি মারা গেছেন গত বুধবারে, তিনিও এই পুলিশের গুলিতে মারা গেছেন। এইরকম সরকার আসলে হয়েছে কি, সরকার সারা দেশটাকে পুলিশ রাষ্ট্র বানিয়েছে। সবসময় পুলিশ তাদেরকে সহযোগিতা করছে, কারণ দুঃশাসন, কুশাসন, দুর্নীতি, চুরি, অন্যায়, অবিচার সবকিছুই তাদের সহযোগিতা পাচ্ছে পুলিশের কাছ থেকে। আর একটা ব্যাপার হচ্ছে, যখন কোনো কিছুই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন দোষ চাপাচ্ছে বিএনপির উপর। এখানে বিএনপি বোধহয় মদত আছে, বিএনপি জড়িত আছে। এই ব্যাপারগুলো আমাদের ভেবে দেখা দরকার যে তারা যেখানে ব্যর্থ, তাদের যেখানে জনগণ কোনো কাজে লাগে না, জনগণের কোনো তোয়াক্কা করে না, জনগণকে তাদের কোনো ধরনের তাদের ভাবনা নাই, তারা সবকিছুকে বিরোধী দল চাপিয়ে দিচ্ছে। আপনি আজকে দেখবেন, গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, তিনি বলেছেন তার 37 বছরের কর্মজীবনে সিভিল প্রশাসনে কাজ করেছেন, পাবলিক প্রশাসনে কাজ করেছেন। উনি বলেছেন যে তার 36 বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশের অর্থনীতির এমন বেহাল অবস্থা দেখেন নাই। তার মানে বাংলাদেশ চলছে না, বাংলাদেশের অর্থনীতিতে একবার চরম খারাপ অবস্থা 36 বছর জীবনে উনি দেখেন নাই। উনি একজন বাংলাদেশের গভর্নর। এই যদি হয়, তাহলে আমাদের কাছে একটাই মানে লক্ষণীয় হলো এই যে আমরা কারখানা বন্ধ করে দিচ্ছে, এটা কোনো সমাধান হতে পারে না। শ্রম, বাংলাদেশ এই মুহূর্তে মনিয়াপা বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার উপার্জন হয়, আয়ের উৎস হলো এই গার্মেন্টস শিল্প, যেহেতু সবচেয়ে কম দামে পাওয়া যায়। আর একটা বৈদেশিক রিমিটেন্স। এদেরকে কখনোই মানে অসন্তোষ রেখে, এদেরকে দমিয়ে রেখে নতুন কর্মী নিয়োগ দিয়ে, নতুন এদের লেবার নিয়োগ দিয়ে এভাবে সমাধান হতে পারে না। কারণ এই যে যারা এতদিন কাজ করছে, তারা দক্ষ জনশক্তি, তারা অলরেডি মেশিন অপারেটর, তারা গার্মেন্টস এর অন্যান্য কাজ সেক্টরে কাজ করে আসছে। তারা জানে তাদের এই প্রতিষ্ঠান, তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা ওই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে এসেছে। হঠাৎ করে শ্রমিক অসন্তোষ দেখা দিল, ইমিডিয়েটলি তারা নিয়ে আসবে নতুন শ্রমিকদেরকে। এটা হতে পারে না, সমাধান হতে পারে না। কারণ এই লোকগুলো যারা এই মুহূর্তে আন্দোলন করছে, তারা পথে বসে যাবে, আমাদের বেকারত্ব আর বেড়ে যাবে, সমাজের অন্যায় অবিচার বেড়ে যাবে। এই লোকগুলো কোথায় গিয়ে ঠেকবে? এই লোকদের ফ্যামিলি গুলা কিভাবে চলবে? এরা বাড়িতে বাবা মাকে রেখে আসছে, 2 পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাবে, কিন্তু তাদের জীবনযাত্রা একবারে ধ্বংস হয়ে যাবে। এটা হতে পারে না। আমাদের বক্তব্য একটাই, অবশ্যই সে বিএনপি থেকে বলি আর একজন সাধারণ নাগরিক হিসাবে বলি, সব জায়গা থেকে আমাদেরকে ভয়েস তুলতে হবে। সেটা হলো এই যে আমার যার যে ন্যায্য পাওনা, তাকে সেটা দিতে হবে। একজনকে আমি কাছ থেকে শ্রম নিয়েছি, সে শ্রমের মূল্য তাকে দিতে হবে। সেই মূল্য যদি না দেই, তাহলে আমি তার প্রতি অবিচার করছি, এবং অবিচারের বিচার ব্যবস্থা কোথায় আছে তা আমার জানা আছে। তারপর আমাদের জায়গা থেকে নৈতিক অবস্থান থেকে বলতে হবে, ভয়েস তুলতে হবে, এবং সোচ্চার হতে হবে যে এই শ্রমের মূল্য আমাদের তাকে দিতে হবে। এবং শ্রমের মূল্য দিলেই এই প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান, সেখানে আমাদের এই অসন্তোষ, অরাজকতা বা পুলিশি হয়রানি বা পুলিশের মামলা হামলা, এগুলো থেকে বিরত থাকা যাবে। আজকে যদি শ্রমিক বোর্ড, মজুরি বোর্ড যদি এই মালিক পক্ষের এবং শ্রমিক পক্ষের সাথে সমঝোতায় আসতে পারত, একটা মানানসই, একটা গ্রহণযোগ্য হতো, তাহলে আমার সমস্যা হতো না। মন্নুজান সুফিয়ান, উনি একজন মন্ত্রী এবং উনি শ্রম প্রতিমন্ত্রী। উনি তো জানেন, সালাম মুর্শিদি সাহেব, উনি নিজেও একজন এমপি এবং তার গার্মেন্টস শিল্পে উনি বিজিএম এর একসময় সভাপতি ছিলেন। এরা তো জানেন সবকিছু। তারপরেও তাদের দিকেই পাল্লা ভারী হতে হবে এবং শ্রমিকদের ঘাড়ে বন্দুক রেখে তাদের মানে ললাটে কিছুই জুটবে না। এটা হতে পারে না, এটা হতে পারে না। এবং এর জন্যই আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাইকে ধন্যবাদ এই পর্যায়ের জন্য। ধন্যবাদ জনাব ওবায়দুল ইসলাম স্যারকে। নীলুফার চৌধুরী মনিয়াপার কাছে
আমরা চলে যাই। 2017 সালে আমরা দেখেছি যে সাংবাদিক নাজমুল হুদা গ্রেপ্তার হয়েছিল সাংবাদিকদের আন্দোলনের নিউজ করার জন্য। আমরা কিছুদিন আগে দেখেছি 2023 সালেরই 28 অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের সময় একজন সাংবাদিক নেতা উনি পুলিশের টিয়ার শেলের আঘাতে আসলে মারা যায়, এবং এটা নিয়ে আমরা সাংবাদিক যে গোষ্ঠী আছে তাদেরকে পুরোপুরি ভাবে দেখেছি যে চুপ করে থাকতে, এবং বিএনপির উপরেই অনেকটা দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে সরকারের চাপের কারণে। এখন কথা হচ্ছে যে বিএনপির দৃশ্যমান কি কি পদক্ষেপ নিতে পারে এই শ্রমিকদের কনফিডেন্স আনার জন্য, এই সরকারের যে অনিয়ম, যে দুর্নীতি এবং তাদের যে দাবি মানা হচ্ছে না সেই দাবি যেন মানে, এক্ষেত্রে বিএনপি কি কি পদক্ষেপ নিতে পারে বা দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ মেহেদী। এখানে আমি বলবো যে এখানে দুই রকম প্রশ্ন, একটা হচ্ছে সাংবাদিকদের কথা বলেছেন। সাংবাদিকদের কথা এটার ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের। যেভাবেই হোক, বাই হোপ অ্যান্ড বাই ক্রোক, সরকার বাধ্য করলেই সাংবাদিকরা আমাদের উপর একটা দোষ চাপাবে, এটা আমার মনে হয় ঠিক না। এটার জন্য আমাদের ওই সাংবাদিকের ওখানে যে ওকে দেখা দরকার সাংবাদিকের পরিবারের, এবং সেইখানে গিয়ে বলা আসবে আমাদের নেতৃবৃন্দ। আমরা মনে করি এখানে ওবায়দ ভাই আছেন, উনিও সম্পাদক মন্ডলীর সদস্য। তারা দেখে যে বলবে যে বিএনপি যদি ক্ষমতায় আসে আমরা এটার অবশ্যই আমরা বদলা নিব, আমরা বের করব যে কোন পুলিশ কোন কিভাবে কোন আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্যাতনে ভয়ে ভীত হয়ে এবং টিয়ার সেলটা লাগলো, তারপরে সাংবাদিকটা মারা গেল। এটা আমরা দেখবো, এক নাম্বার। আমি এইখানে গার্মেন্টস এর পক্ষের কিছু কথা বলতে গিয়ে আমি বলতে চাই, প্রাথমিকভাবে আমাদের মনে আছে ওবায়দ ভাই যে আমিনুল নামে গার্মেন্টস এর একজন শ্রমিক নেতা, উনাকে কিভাবে মেরে ফেলা হয়েছে, হ্যাঁ, এবং সেটার কিন্তু বিচার খুদ মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও কিন্তু অনেকবার চেষ্টা করেছে এটা অরিজিনালি বের করা, যে কে কোথায় মেরেছে কোনখানে। এখনো কিন্তু তার কোথাও লাশ পাওয়া যায় না, গুম সে এখন পর্যন্ত। আমরা একটা ধরে নিলাম যে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে যেহেতু কোনোখানে ট্রেস পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গাগুলোয় আমাদের, আমি মনে করি যারা আমাদের, তো প্রত্যেকটা দলের একটা ছায়া সরকার থাকা দরকার। যে সরকার যে অশোভন আচরণগুলো করছে, যে ফ্যাসিস্টের রূপ দেখাচ্ছে সমস্ত বাংলাদেশকে, সেখানে যারা বিগত দিনে বস্ত্রমন্ত্রী ছিল, গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত ছিল, আমরা জানি বিএনপির কিন্তু অনেক অনেক নেতারাই কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর সাথে জড়িত, এবং এখন আল্লাহ রহমতে তারা ভালো ব্যবসা করে, খারাপ করে না গার্মেন্টস এর ব্যবসাগুলোতে। তো তাদের নিয়ে যদি একটা অ্যাসোসিয়েট আমাদের করা হয় এবং তারা খোঁজ খবর নিবে প্রত্যেকটা সেক্টরে, আমি এরকম বলতে চাই যে আসলে আমাদের মধ্যে অনেকটাই আমাদের মধ্যে কোঅপারেশনের একটা সমস্যা আছে, অভাব আছে। আমাদের সবকিছুই আছে কিন্তু কোনো কিছুই আমরা সিস্টেমেটিক না। আমি আত্মসমালোচনা করছি এই মুহূর্তে। তো সেটা যদি হয় তাহলে আমরা শ্রমিকদের পাশে গিয়ে বলতে পারি আমরা বিএনপি বাংলাদেশের প্রথম প্রথম একটা সাংগঠনিক দল। তৃণমূল পর্যন্ত বিএনপি আজ শক্তিশালী বলেই কিন্তু তৃণমূলে এত আঘাত হানছে এই ফ্যাসিস্ট সরকার। তৃণমূলের একটা নেতাকর্মী আমাদের ঘরে ঘুমাতে পারছে না, এটা বুঝতে হবে। এবং তারা তাদের তৃণমূল থেকে নামগুলো নিয়েছে, যুবলীগ যুবলীগের নাম দিয়েছে, ছাত্রলীগ ছাত্রলীগের নাম দিয়েছে, আওয়ামী লীগ আওয়ামী লীগের নাম দিয়ে বিএনপির নাম দিয়েছে। এরকম আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু আজকে চরমভাবে বিপদগ্রস্ত। আমাদের তাদের পাশেও যেভাবে থাকা দরকার ঠিক একইভাবে শ্রমিকদের ওখানে আমাদের নেতারা যদি সশরীরে না যেতে পারেন এই মুহূর্তে, তাহলে শ্রমিকদের নিয়ে একটা ভার্চুয়ালি, এই যে আজকে যেমন আমরা একটা টক শো করছি, সেটাই তারা ভার্চুয়ালি বসুক, আমাদের নেতারা ভার্চুয়ালি বসে শ্রমিকদের নিয়ে কি করা উচিত আমাদের। আমাদের তাদের পাশে থাকা উচিত, যে যে শ্রমিকগুলো আজকে হ্যালো। জি আপা, শুনতে পাচ্ছি। বের হয়ে গেছে। যে আমরা নীলুফার চৌধুরী মনি যখন আমাদের সাথে যুক্ত হবেন তখন আমরা আবার তার কাছে যাব। স্যার আমাদের ভাইয়া উনি যুক্ত হয়েছেন। জি আচ্ছা, অপেক্ষা করি, দেখো মেহেদী, অপেক্ষা করো। জি।
আপা আনমিউট করেন, আনমিউট করেন। যে যে শ্রমিকগুলো আমাদের মারা গিয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমাদের দল থেকে দরকার, এবং যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নেওয়া দরকার, তাদের আরো বেশি খোঁজ খবর নেওয়া এই জন্য উচিত যে তারা যেন বেঁচে যায়। পাশাপাশি আমাদের একটা ওদের নিয়ে একটা ফর্মুলা বের করা দরকার যে শ্রমিকদের বিএনপি যদি ক্ষমতায় আসে, যখন ক্ষমতায় আসবে, শ্রমিকদের আমরা বেতন এত করব, এত একটা নির্ধারিত একটা অ্যামাউন্ট যেটা দিয়ে তারা চলতে পারে, তাদের জীবিকা চালাতে পারে। আমি আজকে একটা দুঃখজনক ভাবে একটা কথা বলছি, আমাদের বাসায় যারা হেল্পিং হ্যান্ড, যাদেরকে কাজের বুয়া বলি আমরা, এখানে ওবায়দ ভাই এটা আরো ভালো বলতে পারবে, বা আমরা সবাই একই অবস্থা, আমরা তাদের ছাড়া চলতে পারি না। এই হেল্পিং হ্যান্ড গুলো কিন্তু যারা ঠিকা কাজ করে তারা মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করে। পাশাপাশি গার্মেন্টসে যারা আমাদের রেমিটেন্স এনে দিচ্ছে, অনলি 2টা সেক্টর থেকে রেমিটেন্স আসে, যে 2টা সেক্টর দিয়েই বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকার টিকে আছে। নইলে আমাদের আর কোনোখান থেকে কোনো টাকা আসার কোনো কোনো রাস্তাই নেই, কোনো অবস্থাই নেই, বরং এই টাকাগুলো চুরি করে বিদেশ পাঠাচ্ছে এই এই ফ্যাসিস্ট সরকার। সেই 2টার মধ্যে একটা গার্মেন্টস, আরেকটা হচ্ছে প্রবাসী ভাই বোনেরা। তো এই গার্মেন্টসে আমাদের সুদূর প্রসারী চিন্তা করে আমাদের নেতাদের বলা দরকার আমরা কি করব, বিএনপি ক্ষমতায় আসলে আমরা তাদের জন্য কি করব, এবং এখন যে পর্যন্ত ক্ষমতায় না আসে সেই পর্যন্ত তো তারা না খেয়ে থাকবে না। এখন আমাদের কি করা উচিত, তাদেরকে কি সাপোর্ট দেওয়া উচিত তাদের এই আন্দোলনে। আমরাও যেহেতু আমাদেরও গার্মেন্টস শ্রমিক আছে, গার্মেন্টস এর মালিক আছে, আমাদেরও এখানে বলা দরকার যে আমরা কি করতে পারি তাদের জন্য। এই জায়গাগুলো তাদের বেতনের একটা নির্ধারিত অবশ্যই তাদের বাড়াতে হবে। 2 নাম্বার, তারা তাদের জীবিকা, তাদের স্বাস্থ্যকর পরিবেশটা তাদের জন্য দরকার। 3 নাম্বার, তারা মা হতে গেলে মা শ্রমিকরা তাদের ছুটি এবং তাদের জন্য একটা সিকিউর জীবন যাপনের ব্যবস্থা করা। 4 নাম্বার, তাদের সন্তানদের ডে কেয়ার সেন্টার বা তাদের সন্তানদের যারা যেন তারা বুকের দুধ দিতে পারে, সেই কারণে তাদের শ্রমিক সেন্টারগুলোতে এই একটা বাচ্চাদেরকে রাখার একটা ডে কেয়ার ব্যবস্থা থাকে। এখনো উন্নত অনেক গার্মেন্টস গুলোকে কিন্তু বিদেশিরা কিন্তু এই চাপটা দিয়েছে। 2-একটা গার্মেন্টস ফলো করেছে, বাকি 98টাই ফলো করে না শতকরা। তো সেই জায়গায় এই ব্যবস্থাগুলো আমরা জোরদার করতে চাই, এবং সর্বোপরি সর্বোপরি আর একটা শ্রমিকের যেন আমাদের মধ্যে থেকে না মারা যায়, আমরা সেই সেই চেষ্টা অব্যাহত রাখতে চাচ্ছি, এবং সেই জন্য আমাদের কাজ করা দরকার। যদিও আমরা আমাদের নির্ধারিত আন্দোলনেই ব্যস্ত, এবং সেই আন্দোলনই আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে বাধ্য হয়েছে বা আত্মগোপন করে আছে। আমি জানি না এটা কিভাবে করবে, তবে আমি মনে করি এটাও ভীষণ ভীষণ জরুরি, জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে, এবং আমাদেরও বেঁচে থাকার প্রয়োজনে। একটা বৈশ্বিক সমস্যা যখন হয় তখন কিন্তু একটা জায়গায় সমস্যা হলে বাকি সবগুলো কিন্তু এফেক্ট হয়। ঠিক তেমনি ওদের এই রেমিটেন্সে যদি বাড়ি পড়ে তাহলে কিন্তু সবখানেই একই অবস্থা হবে। ফ্যাসিস্ট শাসকের যুগে খরচযোগ্য জীবন আমরা আর চাই না, বিশেষ করে শ্রমিকের খরচযোগ্য জীবনটা আমরা চাই না। আমরা শ্রমিকের জীবনটাকেও মূল্যায়ন করতে চাই, আমরা নেতা কর্মীর জীবনটাকে মূল্যায়ন করতে চাই, আমরা প্রত্যেকটা সেক্টরের জীবনটাকে মূল্যায়ন করতে চাই। সেই লক্ষ্যে আমরা আমাদের কাজগুলো করতে চাই। এখানে সেই লক্ষ্যের কাজ করার জন্য আমি মনে করি যে একজন শিক্ষক জাতির মেরুদণ্ড, সেখানে ওবায়দ ভাই আমার চেয়ে অনেক ভালো বলবে এই ব্যাপারে। আমি মনে করছি ওবায়দ ভাই বলুক যে আমরা কিভাবে আমাদের সুন্দর জীবনটা, যাপিত জীবনটাকে আরো সুন্দর করতে পারি, এবং এই অনাহত জীবনগুলো থেকে আমরা দূরে আসতে পারি। এই জায়গাটায় আমি চাচ্ছি ওবায়দ ভাই কথা বলুন। ধন্যবাদ জানাব মুনিয়াপা। মুনিয়াপা যেকোনো আমরা এখন ওবায়দ তোমার ইকো হচ্ছে। শ্রমিক আন্দোলন চলছে, এ থেকে এবং এই উত্তরণের উপায় কি, এবং বিএনপি কিভাবে এই আন্দোলনে নেতৃত্ব দিতে পারে, জনাব ওবায়দ স্যার? ধন্যবাদ মেহেদী। আবারও একটু আগে মনিয়াপা যা বলেছেন, মনিয়াপা একজন অত্যন্ত তুখো রাজনীতিবিদ, আমি হলাম গিয়ে শিক্ষক মানুষ।
তো তুখোড় রাজনীতিবিদের ব্যাখ্যার পরে আমার ব্যাখ্যা কি আর খুব গ্রহণযোগ্য হবে? আমি আমার শিক্ষকতার জায়গা থেকে নরম হালকা মেজাজি কথা বলবো, উনি বলবেন মানে একেবারে অত্যন্ত ডাকসাইরের নেতা হিসেবে কথা বলেছেন। সেই জায়গা থেকে আমি আবারও উনি যেহেতু বলেছেন যে আমাকে কথা বলতে, আমি যেটা বলবো যে দেশের শিল্প বাঁচাতে হবে। বাংলাদেশ এখন আর সে কৃষি নির্ভর বাংলাদেশ না। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে অবশ্যই শিল্পের দিকে আগাতে হবে। এক সময় বলতাম বাংলাদেশ, রচনা লিখতাম আমরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সে কথাগুলো বহুত আগে চলে গেছে। এখন বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে গেলে অবশ্যই বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে সেই সুবিধাগুলা ব্যবহার করতে হবে। একই সাথে বাংলাদেশে যদি আমি উন্নত দেশ হিসাবে বিশ্বের মাঝে পরিচিত করতে চাই, তাহলে অবশ্যই তাকে এই দেশের শিল্পকে আরো উন্নত করতে হবে। এবং শিল্পের উন্নত হওয়া মানে শিল্পের আধুনিকায়ন করা। যেখানে আমার আধুনিকায়নের ছোঁয়া লাগবে না, সেই দেশে সেই শিল্প অবশ্যই একটা গড়পড়তা হারে তার কাজ দিবে। এই যে কদিন আগে আমরা শুনলাম যে 12টি দেশ তাদের পোশাক গুলো তারা প্রত্যাহার করে নিয়েছে। তাদের যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডার প্রত্যাহার করেছে। কেন করেছে? কারণ মানসম্মত হয়নি বলে। আমরা একটা শার্ট একটা পেলেই গায়ে ঢুকিয়ে ফেলি, কিন্তু বিদেশে তা না। বিদেশে শার্টটার কলারটা কেমন হবে, স্বাস্থ্যসম্মত কিনা, বোতামটা কেমন, কারণ তারা বলেছে, কিন্তু বোতামের কথা বলেছে যে বোতামটা গায়ে শার্টে লাগিয়েছে, ওই বোতামটা যদি বাচ্চার মুখে যায়, বাচ্চাটা গিলে ফেলতে পারে, সেটা ক্ষতিকর হবে। তার মানে কতটুকু তারা দৃষ্টি দিয়েছে। একটা কাপড় যখন অর্ডার দেয় বাংলাদেশে, তখন সেখানে তারা শার্টের কোয়ালিটি শুধুমাত্র কাপড় দিয়ে নির্ধারণ করা হয় না, শার্টের কলার, শার্টের বোতাম, শার্টের ফেব্রিক্সটা কেমন হবে, সব মিলেই স্বাস্থ্যসম্মত কিনা, সেখানে কোনো ধরনের কোনো গরম লাগবে কিনা, সুতাটা কেমন, সব মিলিয়ে তাই চিন্তা করে। তার সে এতটা হাইজেনিক পরিবেশে তারা কাজ পছন্দ করে, এতটা হাইজেনিক টাইপেরই তাদের মানে কাপড়গুলো তারা নিতে চায়। সেটা যদি এই 12টা দেশ বাংলাদেশের অর্ডার প্রত্যাহার করে নিয়েছে, এটা অবশ্যই সুখের খবর না। কিন্তু কেন হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আসলে বাংলাদেশের যে পর্যায়ের ওয়ার্ল্ড ক্লাস কাজ করার কথা, বিশ্বমানের কাজ করার কথা, সেটা করতে পারছে না। সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। আমাদেরকে অবশ্যই, আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, বর্তমান এই ফ্যাসিস্ট সরকার হাসিনা বলে ডিজিটাল বাংলাদেশ, কিন্তু আমরা কোথাও ডিজিটালের ছোঁয়া পাই না। সব জায়গায় দেখি অ্যানালগ, তার সাথে তো খারাপ অবস্থা। তো এই অ্যানালগ দিয়ে হবে না, ডিজিটাল যদি বলতে হয় তাহলে সম্পূর্ণভাবে শিল্প যে চিন্তা করছি আমরা আগামী দিনে, এখন বলছি চতুর্থ শিল্প বিপ্লবের ভাবছি। চতুর্থ শিল্প বিপ্লব মানেই হলো এই যে বাংলাদেশকে সেই বিশ্বের সাথে এগিয়ে নিতে গেলে ওই ধাঁচের শিল্প আমাদের গড়তে হবে। আমিনুল, যে একটু আগে আপা বললেন, আমিনুল গুম হয়েছিল। আমিনুলের জন্য ইউএসএ এক সোচ্চার ছিল, আমিনুলকে আজও পাওয়া যায় নাই। আগামী দিনে এই যে তাসলিমা আক্তার, সভাপ্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, সে আজকে কদিন পরে যে গুম হবে না তার নিশ্চয়তা নাই। কেননা বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলা যদি কোনো লোক থাকে, তাকে নিশ্চিহ্ন করতে হবে, তাকে শেষ করতে হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের একটাই চাওয়া হতে পারে যে শ্রমকে মূল্য দিতে হবে, শ্রমের সঠিক ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমকে কিনতে গেলে তার পায়ের ঘাম, মানে শরীরের ঘাম শুকানোর আগে তাকে হাসি মুখে মজুরি প্রদান করতে হবে। যদি না পারে, তাহলে এই জুলুম, অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, এগুলো দিয়ে তো আসলে কারো মুখ খুশি করা যাবে না। সাময়িকভাবে দমন করা যেতে পারে, কিন্তু আগামী দিনে বাংলাদেশের এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, কন্টিনিউয়াসলি এগুলো ঘটতে থাকবে, এবং এক সময় দেখা যাবে যে বাংলাদেশের বিশ্বের বাজার হারাবে। কেননা ওয়ার্ল্ড যখন দেখবে যে বাংলাদেশে এই শ্রমিক অসন্তোষ মানে ক্রমান্বয়ে হচ্ছে। আপনি দেখেন একটা গার্মেন্টস শিল্পে যখন আগুন লাগে, সেই গার্মেন্টস এর মানে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে না, কোনো মানুষ বের হতে পারে না। ওই সিঁড়িতেই হয়তো দলিত মজিত হয়ে তারা মারা যায়, আগুন লেগে মৃত্যুবরণ করে। এর মানে কি? তারা আসলে শুধুমাত্র তাদের উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ, শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণ সুবিধা, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত, এগুলোর দিকে তাদের ভ্রুক্ষেপ নাই, এদের লক্ষ্য নাই। যে কারণে মানুষ এই যখনই আগুন লাগে, সে আগুন নিবানোর কোনো সুযোগ নাই। সিঁড়ি থেকে নামার আগে মানুষজনের অলরেডি পায়ের তলে পরে মারা যায়।
এগুলো আমরা চাই না, এগুলো কখনোই দেখতে চাই না। সেই কোন সরকার ক্ষমতায়, সে কেমন কেমন ক্ষমতায়, জনগণের সরকার ক্ষমতায় নাই সেটা আমরা জানি। তারপরও আমরা বলবো দেশটা আপনার আমার সবারই, দেশটা শুধুমাত্র ওই ফ্যাসিস্টের না, জালেমের না, দেশ হলো এই 18 কোটি জনগণের। সবাইকে বাঁচতে হলে আগে মানে এই রুট পর্যায়ে, তৃণমূল পর্যায়ে লোকজনকে যদি পেটে ভাত দিতে না পারি, মুষ্টিমেয় কিছু লোকের হাতে টাকা থাকবে আর তৃণমূল পর্যায়ের লোকজন না খেয়ে থাকবে, সেই দেশের সাম্য মানে কি বলে সাম্যের রাজনীতি আমি তাকে বলতে পারি না। তাকে আমি বলতে পারবো না যে এই সমাজটা সাম্যের সমাজ। এই সমাজে সবাইকেই ভালো থাকার অধিকার আছে এবং সেই অধিকারের ভালো থাকার একমাত্র তাদের ভালো দেখভাল করার দায়িত্ব সরকারের, এবং সরকারকে এই জন্যই ওই জায়গায় বসানো হয়েছে। যদিও জনগণের ভোট লাগে নাই, কিন্তু আমরা সেই ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আমরা জনগণের ভোটে জবাবদিহিতার আন্দোলন করছি, স্বচ্ছতার আন্দোলন করছি। স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো যদি হয়, আসে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে আগামী দিনে গার্মেন্টস শিল্প বাঁচবে, বাংলাদেশের আগামী দিনে দেশ বাঁচবে, এই প্রত্যাশা আমি করি। জি, আমি মনে হয় যে আজকে আমি এখন শেষ করি, আমি একটা টক শোতে ঢুকবো। জি আপু, আপনাকে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা এমন একটি বাংলাদেশের মধ্যে আছি যেখানে রাজনৈতিক অস্থিরতা আছে, যেখানে পুলিশ বাহিনীকে একটি রাষ্ট্রীয় বাহিনীকে একটি সরকারি বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে আমরা দেখছি যে অপোজিশন বা বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে তাদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে। আমরা দেখছি যে শ্রমিকদের আন্দোলনে হামলা করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা দেখছি সাংবাদিকরা নিহত হচ্ছে, তারা যদি কোনো ধরনের খবর প্রকাশ করে সেক্ষেত্রে তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জেল হাজতে নেওয়া হচ্ছে, রিমান্ডে হচ্ছে। আমরা দেখেছি যে লেখক মুস্তাক আহমেদকে কারাগারে হত্যা করা হয়েছে। আমরা একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই অস্থির সময় থেকে উত্তরণ পাবে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারে সকল যে রাজনৈতিক যোদ্ধারা এই আন্দোলনে সম্পৃক্ত আছেন তারা তাদের আন্দোলনে সফল হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আজকের আমরা এই টক শো এখানেই শেষ করছি। ধন্যবাদ জনাব নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ধন্যবাদ ডক্টর ওবায়দুল ইসলাম, চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।